তো দেখুন, আপনাদের একটাই প্রশ্ন যে নিফটি তো তাহলে এতটা ডাউন সাইড গেল, অর্থাৎ নিফটির যে স্ট্রং সাপোর্ট ছিল, অলরেডি আমি আগের দিন আপনাদের সঙ্গে এই লেভেলটা শেয়ার করেছিলাম। এই যে অ্যাপ্রক্স এই জায়গাটা, দেখুন আপনারাও দেখে বুঝতে পারবেন, এই জায়গাটা, তাই না? অর্থাৎ 24,000, 24,000 লেভেলটা যখন ভাঙছিল আমি আপনাদেরকে সচেতন করেছিলাম। এই জায়গাটায় কিন্তু নতুন করে এন্ট্রি নেওয়ার অ্যাটলিস্ট দরকার। হ্যাঁ, আমার হোল্ডিং আছে, আমার যদি যে ভিউটা একটু লং টার্ম হয়, সেক্ষেত্রে আমি হয়তো এক্ষেত্রে হোল্ড করবো, ঠিক আছে। কিন্তু নিফটি যেহেতু মার্কেট নিচের দিকে যাচ্ছে, আমি কিন্তু, আর এর কাছাকাছি ছিল 200 EM, অর্থাৎ এইটা ভেঙে কিন্তু এখানে আসার চান্স খুব বেশি ছিল। অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে 200 EM কিন্তু এর খুব কাছে। সুতরাং এই মুহূর্তে অ্যাটলিস্ট এই জায়গাতে কারোর এন্ট্রি নিতে আমি নিষেধ করেছিলাম, ঠিক আছে। তো যারা ফলো করেছেন ভালো কথা, না করলে সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি তো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, সুতরাং আপনাকে অ্যাডভাইস করতে পারি না, আপনাকে টেকনিক্যালি লেভেলগুলো বলতে পারি। টেকনিক্যালি কি করণীয়, আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার যা কিছু, সবটাই আমি অ্যাওয়ার করতে পারি, কিন্তু আমি আপনাকে বলতে পারি না যে এইটাই করুন। দেখুন, টাকা আপনার, সুতরাং আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি এই জায়গাটাতে আমার যারা ভিউয়ার্স তাদেরকে সচেতন করেছিলাম যে এই জায়গাটাতে অ্যাটলিস্ট নতুন কোনো এন্ট্রি হবে। ওকে, চলুন আজকের অ্যানালিসিস করি। বিষয়টা হচ্ছে, দেখুন দাঁড়ান, এটা আমি আগে একটু মুছে দেবো। দেখুন, নিফটি ডেলি ক্যান্ডেলে এখান থেকে যদি দেখেন, একটা বড় লেভেল ভেঙে 200 EM তে এসে কিন্তু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ নিফটি এই জায়গাটা থেকে, দেখুন এই জায়গাটাতে তো আটকেছে, সাপোর্ট মিন্স এই জায়গাটাতে আটকেছে। আপনি যদি আগের পজিশন গুলো দেখেন, দেখুন এই জায়গাটাতে বেশ কিছু সময়ও কিন্তু কাটিয়েছিলেন। ফলে এই জায়গাটাতে দেখুন, এখানেও সাপোর্ট ছিল, ঠিক প্যারালালি এই জায়গাটাতেও সাপোর্ট ছিল। তো এই জায়গাটাতে যদি একটা সাপোর্ট ক্রিয়েট হয়, এবং টেকনিক্যালি এই যে 200 মুভিং এভারেজ, অর্থাৎ 200 দিনের, এক্ষেত্রে 200 দিনের যে মুভিং এভারেজ, অর্থাৎ মুভিং এভারেজের একেবারে উপরে নিফটি দাঁড়িয়ে গেল, এখান থেকে নিচে নামছে না, অর্থাৎ এই জায়গাটাতে একটা সাপোর্ট নেওয়ার ট্রাই করছে। তো কালকের ডেটে যদি নিফটি এই জায়গাটা থেকে ভেঙে একটু ডাউন সাইড দেখাতে থাকে, নিফটি একটু ডাউন সাইড দেখাতে থাকে, অর্থাৎ এখানে কিরকম ক্যান্ডেল ফর্ম করছে সেটার উপরে কিন্তু কালকে ডিপেন্ড করবে। এখান থেকে যদি একটু ডাউন সাইড যেতে থাকে, তাহলে কিন্তু আমরা আরেকটু সচেতন হয়ে যাব। আর নিফটি যদি এখান থেকে ডাউন সাইড যায়ও, ঠিক কতটা নামতে পারে দেখুন তো। দেখুন, সবটাই কিন্তু প্রবাবিলিটি। এখানে ওই পরে কমেন্টে আপনারা বলবেন না যে এই বলেছিলেন এই হলো। দেখুন, এগুলো একটা প্রাইসের উপরে প্রবাবিলিটি থিওরি অ্যাপ্লাই করা হয়। এখানে এই নয় যে কোনটা উপরে যাবে, এটা কোনো ডিবেটের জায়গা নয়। মার্কেটের সাথে আপনি ডিবেট করে কি করবেন? হ্যাঁ, আপনি ভুল হতেই পারেন। 100টা অ্যানালাইজ করলে আপনি হয়তো 5টা ঠিক, 90টা ভুল, মেনে নিন। পরে পরে ওই যে আপনার অ্যাকিউরেসিটা, 90টার জায়গায় আপনি মানে 50টা করুন, আপনি 10টা করুন, ধীরে ধীরে অ্যাকিউরেসি বাড়ান। আপনি একেবারে মানে 100 করতে, জানি না, কেউ পারলে পারতে পারে, আমি তো পারি না, বা দিগ্গজ দিগ্গজ লোকেরাও পারে। তো 100 হতে যাবেন না, আপনি 50টা কারেক্ট করুন, রিস্ক রেওয়ার্ডটাকে মেনটেন করুন। দেখুন, আপনার প্রফিট চলে আসবে, বলছি প্রফিট চলে আসবে। এবং আমি আমার পিএনএলও শেয়ার করব যে আমি কি করেছি, কতটা, সব ডিটেলস শেয়ার করব। কিন্তু ওটা আমার একটা নির্দিষ্ট টার্গেট রয়েছে, সেই সাবস্ক্রাইবার সংখ্যা পেরো অ্যাটলিস্ট 1000, আমি তারপরে কিন্তু এগুলো করব। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো না, দেখালে না কি হবে, আপনারা একেবারে মানে সেই নেচে কুদে উঠবেন যে হ্যাঁ এখান থেকে এই করব এই করব। না, বাঙালিরা এগুলো করে আমি জানি, সেই জায়গাগুলোর জন্য আমি এই মুহূর্তে কিচ্ছু করবো না। একটু আপনাদের সঙ্গে এই টেকনিক্যাল লেভেলগুলো শেয়ার করবো, তো আপনারা কিন্তু বুঝবেন।
ওই মানে কমেন্টসে এসে যা তা বলে দেখুন, আপনি বলতে পারেন, আপনার রাইটস আছে, কিন্তু মানে হয় না, ওইভাবে হয় না, আপনার ইচ্ছে মতো মার্কেট চলবে না। তো কি করব আমরা, এই জায়গাটা থেকে মোটামুটি ভাবে যদি মার্কেট ডাউন সাইড যায় কতটা যেতে পারে, তাই না? দেখুন, নেক্সট সাপোর্ট কিন্তু টেকনিক্যালি এই জায়গাটায় রয়েছে, অর্থাৎ এখনো প্রায় আপনার 3.5%-এর মতো কারেক্ট হওয়ার চান্স রয়েছে। এবারে হ্যাঁ, তাহলে তারপরে কত যেতে পারে দেখুন, আপনারাই দেখুন না, এইগুলোই তো এখন সাপোর্ট। কি বুঝুন, এই এক জায়গা থেকে বারবার ঘুরে ফিরে চলে গেছে, তো এটাই সাপোর্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো নিয়ে এত আপনারা মানে বোঝার চেষ্টা করেন কেন? এই জায়গাটা দেখুন না, বারবার এইসব জায়গা থেকে ফিরে গেছে, এই জায়গা থেকে উঠেছে, বেঁকেছে, নেমেছে, এই জায়গাগুলোই তো হয়ে গেল সাপোর্ট। সোজাভাবে বুঝুন, তাহলে এই জায়গাগুলো এখন সাপোর্ট, এই জায়গাটাতে নেই, অর্থাৎ 21,800। সোজা হিসাব, হিসাব সব সময় না একটু মানে সহজ পদ্ধতিতে করবেন। তারপরে দেখুন, বেশ কিছুবার এই জায়গাটাতেও একটু মানে টাইম পাস করেছে, অর্থাৎ এই জায়গাটাকে রেসপেক্ট করেছে, তাহলে নেক্সট হয়ে গেল 21,100, মানে প্রায় 21,200ই ধরুন, 150-200 যাই ধরুন, এর কাছাকাছি। তাহলে এই লেভেলগুলো কিন্তু মার্কেট একটু হলেও রেসপেক্ট করবে। সুতরাং কালকের জন্য যদি আপনারা এন্ট্রি করেন, এর নিচে যদি কিছুটা সময় কাটিয়ে, অর্থাৎ এই 200 EM এর নিচে যদি বেশ কিছুটা সময় কাটিয়ে দেয়, 200 EM তে বেশ কিছুটা সময় যদি কাটিয়ে তারপরে এখান থেকে নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা টার্গেট করব। এবং এই জায়গাটা অ্যাটলিস্ট এই জায়গাটা পর্যন্ত আমরা, অর্থাৎ প্রায় এখান থেকে যদি দেখেন অ্যাটলিস্ট এখনো 200 পয়েন্টের মতো কারেকশন হতে পারে। সেই জন্য কালকের দিকে ফোকাস আমরা তখনই করব, অর্থাৎ পুট সাইডে, নিচের দিকে। পুট সাইডে বলতে নিচের দিকে, অনেকে হয়তো এই পুট কল ব্যাপারগুলো এখনো শিখে ওঠেননি বা শিখছেন, তাদের জন্য বলছি। অর্থাৎ ডাউন সাইড ভিউ যদি অপশনের মাধ্যমে নেওয়া হয় সেটাকে বলা হয় পুট, ঠিক আছে? তো যাই হোক, অত আপনার বোঝার দরকার নেই। ডাউন সাইড ভিউ যদি থাকে, এখান থেকে কিন্তু আমরা কালকের জন্য ভাববো, মানে কালকের গিয়ে কালকের দিনটাতে কি করছে, এর নিচে অর্থাৎ এই জায়গাটাতে কি করছে সেইটার উপরে কিন্তু আমরা ডিসিশন নেব। এই মুহূর্তে কোন রকম কোনো ডিসিশন নেব না। বা আজকের এই জায়গাটাতে কেউ হয়তো কল বাই করে রেখেছে যে এখান থেকে রিভার্স করতে পারে, বা কেউ পুট বাই করেছে যে 200 EM ভাঙলে ভালো মুনাফা হবে, এইগুলো অ্যাটলিস্ট আমি করতে নিষেধ করি। কারণ দেখুন, এখান থেকে মার্কেট এখন প্রায় অনিশ্চিত, কি হবে আমি জানি না। তো কেন এইসব জায়গাতে আমি এন্ট্রি করবো যেখানে 200 EM রয়েছে? একটু ভাবুন বিষয়টা একটু। হ্যাঁ, আপনি অ্যাগ্রেসিভ হলে এখান থেকে আপনি যদি নিফটি 20 কিনুন, আপনি নিফটি 20-এ ইনভেস্ট করেন, তো এখানে অবশ্যই কিছুটা করুন। আবার যদি আপসাইড যায় এই জায়গাটাতে করুন, ডাউন সাইড এলে এই জায়গাটাতে করুন। হ্যাঁ, তাহলে আপনার এভারেজটা ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আপনি এই জায়গায় কি হিসাবে মানে কল অপশন নিয়ে বসে থাকবেন সেটা কিন্তু আমি জানি না, আপনি ভেবে দেখুন। অনেকে করেন, এই সমস্ত করেন বলেই বলছি, কেন এত কথা বলছি। তো এই গেল নিফটি, অর্থাৎ এখান থেকে কালকে কি করছে, কালকের এই জায়গাটাতে কি করতে চাইছে, সেই অনুসারে আমরা কালকে ডিসিশন নিতে পারবো। অর্থাৎ আজকে এই মুহূর্তে কালকে এই হবে ওই হবে এখান থেকে এই যাবে এই সব কিচ্ছু ভাবার দরকার। দুদিন করবেন না, আপনার স্ট্র্যাটেজি না কাজ করলে ছেড়ে দিন, জোর করে মার্কেট থেকে কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? চলুন স্টকে যাই আমরা। কিছু স্টক, বিশেষ করে আজকে আপনারা অনেকেই বলছিলেন যে সুইগি কি করবে। সুইগি প্রায় আজকে 4%-এর মতো লিস্টিং গেন দিয়েছে, অর্থাৎ ইস্যু প্রাইস ছিল 390, এরা লিস্টিং গেন 420-র মতো দিয়েছে। লিস্টিং কোথায় দিয়েছে? 420, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করব আমরা, এই যে লিস্টিং গেনটা থেকে দেখুন এইখানে কিন্তু প্রায় আপনি যদি ভলিউমটা লক্ষ্য করেন,
এইখানে ভলিউমটা দেখুন, এখানে যখন প্রায় 11 মিলিয়ন ভলিউম হলো, ঠিক আছে, 11 মিলিয়ন ভলিউমের পরে কিন্তু এই জায়গাটা থেকে এখান থেকে কতটা বাড়লো, 11 মিলিয়ন ভলিউম এখান থেকে দিয়ে প্রায় 2%-এর মতো প্রাইস গেইন হলো। তারপরে কিন্তু এখান থেকে দেখুন একটু একটু করে সেল হতে শুরু করেছে। অর্থাৎ আমি প্রাইস অ্যাকশনটা বোঝানোর চেষ্টা করি। দেখুন এখান থেকে 2% প্রথমে বাড়লো, ভালো কথা। তারপরে কিন্তু আবার এসে জিগজ্যাগ হয়ে গেল, জিগজ্যাগ চলতে থাকলো। এইবারে এই যে জিগজ্যাগ করেছে, এক্ষেত্রে ভলিউমটা একবার দেখুন তো, এখানেই একবারে 11 মিলিয়ন ভলিউম ক্রিয়েট করে মার্কেটটা উপরে গেল। তারপরে কি হলো, এখানে আবার কিছুটা বাইং হলো 6 মিলিয়ন, অর্থাৎ তার আগে কিন্তু 7 মিলিয়ন বিক্রি হয়ে গেছে সেলিং ভলিউম। অর্থাৎ 11 থেকে যদি আমি এই 7 বাদ দিই তাহলে রইল 4 মিলিয়ন। এখানে আবার হলো 6, অর্থাৎ 10 মিলিয়ন। ওকে, ক্লিয়ার? এই 10 মিলিয়ন থেকে আবার 3 মিলিয়ন মাইনাস, অর্থাৎ রইল 7 মিলিয়ন। আবার বাইং কিছুটা হলো 2 মিলিয়ন, হলো 9 মিলিয়ন। এইবারে আবার 1 মিলিয়ন, প্রায় 2 মিলিয়ন, অর্থাৎ হলো 11 মিলিয়ন। এরপরে দেখুন সেলিং এসছে কতটা, 2 মিলিয়ন, অর্থাৎ রইল 9 মিলিয়ন। আবার 2 মিলিয়ন, অর্থাৎ রইল 7 মিলিয়ন। দেখুন না হিসাব কিভাবে মিলছে। তারপরে আবার 1 মিলিয়ন একটা বাইং ভলিউম, অর্থাৎ হয়ে গেল 10 মিলিয়ন। এখান থেকে শুরু করলাম তো 10 মিলিয়ন। এরপরে এত বড় একটা সেলিং ভলিউম, ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু দেখুন নিচে এখানে ভলিউম নেই। অর্থাৎ এর যে ভলিউমটা হলো 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন। তাহলে কি হলো, এই যে 7 বা 9 মিলিয়ন ছিল সেখান থেকে মাত্র 1 মিলিয়ন ভলিউমে সেল করেছে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনাদের বোঝা উচিত ছিল যে এই জায়গাটাতে ট্র্যাক করা হলো, তারপরে আবার এখান থেকে তুলে 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 কিন্তু নিয়ে যাওয়া হলো, এবং লাস্ট ক্যান্ডেলটাতে প্রায় 7 মিলিয়ন ভলিউম আবার এসেছিল। এবং সেখান থেকে যতটা টপে উঠেছিল, অর্থাৎ এখান থেকে প্রায় যদি দেখেন 3.16% গেইন হলো। দেন আবার কিন্তু সেখান থেকে ডাউন সাইড এলো কতটা, প্রায় 1.19, অর্থাৎ এখান থেকে 2%, অর্থাৎ মেপেই বলি আজকে ক্লোজ কত দিল, ব্রেকআউটের অ্যাবভ প্রায় 1.83%, অ্যাবভ গিয়ে এটা ক্লোজিং দিল। সুতরাং এই জায়গাটাতে কিন্তু কালকে আমরা দেখব যে কি করছে। এখানে যে একটাই ক্যান্ডেল এইভাবে ক্লোজিং দিল না, কিন্তু এখান থেকে দেখুন অল্প অল্প করে বেড়েছে, ভালো কথা, এখানে ভলিউমও আছে। সুতরাং কালকে টেন্ডেন্সি থাকবে এটা একটু এখান থেকে আপ হওয়ার, এখান থেকে একটু আপ হওয়ার। যেহেতু এই জায়গাটাতে সাইকোলজিক্যালি ভাবুন, এই জায়গাটাতে হাই আজকে যারা ট্রেড করেছে দেখেছে, অনেকে এই জায়গায় নিয়েও কিন্তু ফেঁসেছে। তারা হয় এখানে বাইং করেছে বা নিচে বাই করার জন্য এইসব লেভেলে ওয়েট করছে। কালকে যদি কোনো কারণে ডাউন হয় তারা কিন্তু এই জায়গা থেকে বাই করতে শুরু করবে, যার প্রবাবিলিটি খুব হাই। এবং যেহেতু ভলিউমটা খুব বেশি এসছে, সেক্ষেত্রে এরা কিন্তু এই জায়গাটা থেকে প্রবাবিলিটি খুব হাই যে আবার বাইং স্টার্ট করবে। ঠিক আছে, তখন কি হবে, আপনার এই যে টোটাল বাইং ভলিউমটা ইনক্রিজ করতে থাকবে, এবং আমরা দেখতে পাবো যে এখান থেকে বেশ কিছুটা বাড়লো। কিন্তু এই যে টপটাতে যারা ফেঁসে আছে, অর্থাৎ এই যে লেভেলটাতে টপে যখন কেউ বাই করে আছে আজকে, যদি সে ফেঁসে থাকে, কালকে যখন এখানে প্রাইস যাবে না, একটা সেলিং চলে আসবে, তাহলে আবার একটু ডাউন হওয়ার প্রবাবিলিটি থাকবে। সুতরাং কালকে ফার্স্ট চান্সে গেলে আমরা এখানে আমরা বাই করব না। অর্থাৎ এখান থেকে প্রথমে এইভাবে যদি ব্রেকআউট হয় আমরা কিন্তু বাই করব না। দেন যদি এইভাবে রিপ্লেসমেন্ট হয়ে নিচে আসে,
দেন আরেকবার গিয়ে আরেকবার নামলো, আবার যদি এখান থেকে ব্রেকআউট দেয়, তখন এই ব্রেকআউটে আমরা এন্ট্রি করব। তা নয়তো কিন্তু আমরা কালকে এন্ট্রি করব না। অর্থাৎ এই জায়গাটাতে এন্ট্রি করা যায়, তা নয়তো কিন্তু আমরা সুইগিতে। আর হ্যাঁ, বারবার বলছি, সুইগি কিন্তু আমি ইনভেস্টমেন্টের জন্য একবারও বলছি না, এটা জাস্ট ট্রেডিং পারপাসে আপনাদের সঙ্গে একটা আলোচনা করছি। কারণ এখানে ইনভেস্টমেন্ট যদি করেন, এটা কিন্তু লস মেকিং কোম্পানি, সুতরাং ইনভেস্টমেন্টের ডিসিশন আপনার নিজে। আমি কিন্তু ইনভেস্টমেন্ট নিয়ে এই মুহূর্তে কিছু বলছি না, আমি জাস্ট ট্রেডিংটা বললাম। ঠিক আছে, এই মানে এত খারাপ মার্কেটে যেখানে 16% গেন আজকে দিয়েছে, তো সেই জন্য বলছি যে আজকে নয়, ধরুন দুদিনে, তো মানে এতটা গেন দেওয়া সত্ত্বেও মার্কেট এত লো, তাহলে সুইগিতে একটা যদি মানে কালকে ট্রেডিং পারপাসে কিছু করা যায় সেইটার জন্য বললাম। কিন্তু তার মানে এই নয় যে আপনারা কালকে সুইগিতে এখানেই পজিশন নিয়ে বসে যাবেন। আমি বারবার বলছি, এটা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস আমি দিচ্ছি না, জাস্ট টেকনিক্যাল লেভেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, পরবর্তী স্টক ট্রেন্ড। ট্রেন্ডে কি করব আমরা? ট্রেন্ড ডেইলি ক্যান্ডেলে যাই। সুইগিটা এই কারণে 15 মিনিট ক্যান্ডেলে দেখলাম, কারণ ওটা আমাদের ইন্ট্রাডে বেসিসে একটা সিলেকশন ছিল। বাকি তো সুইং বা ইনভেস্টমেন্ট বা ইত্যাদি এইভাবে করবো, সেই জন্য ট্রেন্ড আমরা যেহেতু ইনভেস্টমেন্ট পারপাস, আমি টেলিগ্রাম চ্যানেলে আগেও দিয়েছি। তো দেখুন, আমি যদিও কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, শুধুমাত্র আমি আমার পজিশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যে এটা করা ভালো, বা টেকনিক্যালি আপনাকে অ্যাওয়ার করতে পারি যে এই জিনিসপত্র আপনি করতে পারেন, কিন্তু আমি আপনাকে কোনোভাবে বাই সেলের রেকমেন্ডেশন করতে পারি না। তো সুতরাং আপনি আপনার টাকা না বুঝে অযথা আমার কথা শুনে কিন্তু কোনো রকম ভাবে বাই সেলের ডিসিশন নেবেন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কাইন্ডলি কথা বলবেন। তো দেখুন, নেক্সট ট্রেন্ড। ট্রেন্ড আমি আগেও বলেছি 100 EMA তে যখন ছিল, এই 100 EMA তে বেশ কিছুক্ষণ একটা মানে চেষ্টা করেছে এখান থেকে না, চেষ্টা করলো যে হ্যাঁ আমি দাঁড়িয়ে যাব, কিন্তু পারলো না। 100 EMA তে দাঁড়াতে পারলো না, তো কিন্তু নিচে নেমে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা, যেহেতু 100 EMA ভেঙেছে, এইখানে যদি আপনি ইনভেস্ট করে থাকেন 10 টাকা, ঠিক আছে, এইবারে এই জায়গাটাতে, অর্থাৎ এই যে দামটা দেখুন, দেখুন এই যে দামটা, অর্থাৎ 5,600, 5,600 কাছাকাছি এলে কিন্তু আমরা তবেই এটা অ্যাকুমুলেট করবো। এই মুহূর্তে কোনো অ্যাকুমুলেশন করবো না, আদারওয়াইজ মানে এইটা এইরকম করে উপরে চলে যাবে, অথবা নিচে যদি আসে, অর্থাৎ এই জায়গাটাতে এলে, এই প্রাইসটাতে এলে, তখন আমরা কিছুটা, এখানে 10টা কিনেছি, এখানে আপনার সামর্থ্য মতো 10টা যদি টাকা থাকে কিনুন, বা অ্যাটলিস্ট 5টা, আপনার যেমন সামর্থ্য, আপনি যেমন চাইছেন, এইখানে আবার অ্যাকুমুলেশন করব। এই মুহূর্তে কিন্তু আমরা কোনোভাবে এই জায়গাটাতে অ্যাটলিস্ট কিছু অ্যাকুমুলেশন করব না ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, সো আই হোপ প্রত্যেকের কাছে ক্লিয়ার। নেক্সট, টাটা স্টিল। দেখুন, টাটা স্টিল আমি আগেও বলেছিলাম, এই জায়গাটাতে যারা, এই জায়গাটাতে দেখুন, যারা এখানটাতে ব্রেকআউট ভেবে এন্ট্রি নিয়েছিলেন না, এই জায়গাটাতে যারা ব্রেকআউট ভেবে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি করেছিলেন, এই যে এই জায়গাটাতে ব্রেকআউট এখান থেকে, এবং 100 EMA টাচ করে টাটা স্টিল ডাইরেক্ট নিচে চলে এলো, এবং কত পার্সেন্ট নিচে এলো, এখান থেকে প্রায় 11% নিচে। অর্থাৎ বা আপনার যদি এই জায়গায় এন্ট্রি হয়ে থাকে, তাহলে কিন্তু 7%-এর মতো আপনি নিচে দামটা দেখতে পাচ্ছেন, বা আপনার লস হচ্ছে।
এখানে আমি একটা কথা বলবো, টাটা স্টিল কিন্তু খারাপ স্টক না। যদি আপনি সুইং পজিশনে এন্ট্রি করেন, অর্থাৎ কিছু দিনের জন্য এন্ট্রি করে থাকেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত জোনে স্টপ লস দিয়ে বাড়িয়ে যাওয়ার কথা, বা আপনি যে ক্যান্ডেলটাতে ঢুকেছেন তার নিচে, অর্থাৎ আপনি পার্সেন্টেজে যদি দেখেন ওই 1 পয়েন্ট সামথিং বা ম্যাক্সিমাম 2% স্টপ লস দিয়ে কিন্তু আপনার বাড়িয়ে যাওয়ার কথা। এবারে হ্যাঁ, কি হয় বলুন তো, আপনি ভাবছেন যদি আমি বিক্রি করে দিই আর ঠিক এখান থেকে জাস্ট আমার সেল করার পরে এইভাবে উপরে চলে যায়, সেই জন্য আপনি এইখানে বিক্রি করেননি, আপনি হোল্ড করছেন। আমি জানি অনেকেই করছেন। তারা কি করবেন জানেন, এটা যেহেতু আপনি ভেবে রেখেছেন ইনভেস্টমেন্ট, কিছু করার নেই, আপনাদের জন্যই বলছি, এই জায়গাটাতে কিন্তু আপনি অ্যাকুমুলেশন করবেন না। কেন কেন বলছি এই জায়গাটাতে অ্যাকুমুলেশন না করতে, দেখুন তার না একটা কারণ রয়েছে। দেখুন স্টিল কিন্তু, আপনারা যারা বেশ কিছু বছর মার্কেটে আছেন দেখবেন বা জানেন কি আমি জানি না, স্টিল কিন্তু একটা সেক্টরাল, কিরকম, বছরের নির্দিষ্ট কিছু সময় না এই স্টিল সেক্টর গুলো চলবে। তো আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে স্টিলের সাইকেলটা দেখে নেবেন, স্টিলের সাইকেল কিন্তু এখন নয়, সেই কারণে একটু নিচে নামতে পারে। এবং এইখানে দেখুন আমি অলরেডি এই লাইনটা তৈরি করে রেখেছি, কালারটা একটু বোল্ড করে দিই বা লাল দিলাম, দেখুন তো এই জায়গাটাতে আপনারা যেটা ভাবছেন কত বড় একটা সাপোর্ট, অর্থাৎ আরো ক্লিয়ার হবে আপনাদের। আমি একটু উইকলিতে যাই, দেখুন তো উইকলি চার্টে দেখুন, দেখুন এটা কি বড় একটা সাপোর্ট, একবার ভাবুন তো এই জায়গাটা, তাই না? উইকলি চার্টে এই জায়গাটা কি বড় সাপোর্ট কিনা বলুন, আপনারাই বলুন। নিশ্চয়ই এটা একটা বড় সাপোর্ট উইকলি চার্টে। এই বন্ড, এইবার একটা জিনিস দেখুন, মজার ব্যাপার, এইটাকে হালকা ভাঙতে চেষ্টা করছে বা এর কাছে দাঁড়িয়ে রয়েছে, ভালো কথা। এইবারে যদি এখান থেকে নিচে যায়, কতটা যেতে পারে, 120, 120, যেটা কিন্তু অনেকটা নিচের দাম। অর্থাৎ এখান থেকে দেখুন প্রায় 12% কিন্তু কারেকশনের জায়গা রয়েছে। যেহেতু টাটা স্টিল এই যে মাসটা চলছে, অর্থাৎ এখন নভেম্বর মাস, এবং এর সেক্টরাল যে প্লে হয়, বিজনেস সাইকেল আছে একটা, তো স্টিলের বিজনেস সাইকেল এই মুহূর্তে নয়। সেই জন্য আমি বলছি যে এই জায়গা থেকে কিন্তু টাটা স্টিল একটা ডাউন সাইড মোমেন্টাম দিলেও দিতে পারে। আপনি এই মুহূর্তে নিন, সুবিধা নেই, আপনি এখানে নিলেন, আবার এই জায়গাটাতে যেহেতু 10% 12% নিচে আছে, কিছু কিনলেন ইনভেস্টমেন্ট পারপাসে, সেগুলো তো ঠিকই আছে। কিন্তু আমার কথা হলো এই মুহূর্তে টাটা স্টিলে অ্যাটলিস্ট আমরা যা আছে হোল্ড করুন, কিন্তু আর কিছু অ্যাকুমুলেশন না করাটাই বেটার। এবারে হ্যাঁ, আমি আগেও বললাম যে আপনি যদি প্রত্যেক 10% ফলে কিছু কিছু অ্যাকুমুলেশন করতে চান, কোনো অসুবিধা নেই। টাটা স্টিল কি আপনার এই কটা পয়সার জন্য মানে কোম্পানিটা উঠে যাবে? ভাবুন, কোম্পানির প্রফিট লস ইত্যাদি আপনার উপরে খুব বেশি ডিপেন্ড করবে? কিছুই না। টাটা স্টিলের আপনি মার্কেট ক্যাপ দেখুন অনেক বড়, ঠিক আছে? সুতরাং টাটা স্টিল নিয়ে যদি আপনার ভয় লাগে, মার্কেট ছেড়ে চলে যাওয়া উচিত। আচ্ছা, নেক্সট, অনেকে আইআরএফসি নিয়ে বলছেন কি করব কি করব। দেখুন আইআরএফসিও কিন্তু উইকলি ক্যান্ডেলে একটা না বড় সাপোর্টে দাঁড়িয়ে রয়েছে। দেখুন আপনারাই দেখুন, তৈরি করুন, সাপোর্ট ড্রয়িং করতে শুরু করুন। করবো করবো করলে হবে না, করে ফেলুন, সাপোর্টেই রয়েছে। সুতরাং আইআরএফসির এই যে 135 লেভেলটা অ্যাকিউরেট করতে গেলে মোটামুটি এই লেভেলটা, অর্থাৎ 140, এটা কিন্তু খুব ভাইটাল লেভেল, অর্থাৎ সেখানেই আইআরএফসি দাঁড়িয়ে রয়েছে। বেশিরভাগ স্টক দেখুন, মানে আপনারা আগে যেগুলো দেখলেন বা দেখুন, সেগুলো কিন্তু এই মোটামুটি একটা সব সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে।
সুতরাং অ্যাজিউম করা যায় যে মার্কেট একটা এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে, বাট এটা জাস্ট অ্যাজিউম। কেননা এখন বর্ডার মার্কেটে চাইনা, জাপান, এফআইআইসরা অনেক বেশি করে কিনছে। তো সুতরাং মানে বাইং এফআইআইস যেহেতু বড় টাকা না আসা পর্যন্ত কিন্তু আপনারা মার্কেটে মানে কারেকশন বলুন বা যাই বলুন সেটা রিভার্স করার চান্স আশা করবেন। সেই জন্য বলছি একটু ভেবে চিন্তে কাজ করুন। আর হ্যাঁ, আপনি যদি ট্রেডার হন, প্রত্যেকদিন সেল করতে পারেন, বাই করতে পারেন, তো আপনার জন্য মার্কেটের ডাউন সাইড এফেক্ট করবে না। শুধুমাত্র এফেক্ট কাদের করবে, আমি প্রথম থেকে বলছি, যারা পজিটিভ সুইং করে তাদের একটু এফেক্ট করবে। কারণ এক্ষেত্রে হয়তো আপনি টেকনিক্যালি সবকিছু দেখে নিচ্ছেন, তারপরেও আপনার স্টকটাই চলছে, এগুলো হবে। বাকি ক্ষেত্রে কিন্তু সরি, আমার মনে হয় না খুব একটা বড় প্রবলেম হবে। ওকে, তারপরে লাস্ট যেটা আপনারা অনেকেই বলছেন, ডক্টর রেড্ডি কিছুদিন আগেই স্প্লিট করেছে এবং দেখুন, এ কিন্তু একটা ট্রেন্ড লাইন ফলো করে করে চলছে। এই জায়গাটাতে একটু এখানে ডাউন গেছিল, অল্প একটু ডাউন গেছিল, বাকি সময়টা মোটামুটি যদি ধরা যায় কিন্তু এই যে ও ট্রেন্ড লাইনটা ফলো করেই চলছে প্রায় ম্যাক্সিমাম টাইম, ও কিন্তু ট্রেন্ড লাইন ফলো করে চলছে। সুতরাং ডক্টর রেড্ডিতে যারা বলছেন ইনভেস্টমেন্ট পারপাসে নেব, আপনি যদি এসআইপি মোডে নিতে থাকেন তো নিন, সেটা তো অন্য বিষয়। কিন্তু আমি বলবো ইনভেস্টমেন্ট করলেও অ্যাটলিস্ট এখান থেকে যদি দেখেন প্রায় এই এতটা গ্যাপ রয়েছে, যেটা আপনি যদি পার্সেন্টেজ হারে দেখেন প্রায় 8-9% কাছাকাছি কিন্তু এখনো ওর গ্যাপটা রয়েছে। অর্থাৎ এই যে 100 EM এ আসা পর্যন্ত একটা ডক্টর রেড্ডির গ্যাপ রয়েছে। সেই জন্য এই মুহূর্তে ডক্টর রেড্ডিতে ইনভেস্ট না করতে পারি। এবারে দেখুন, প্রতিটা স্টক ধরে আমি এখন তো বলতে পারছি না, এবং আমি ভিডিওটা যখন বানাচ্ছি আপনারা এখানে টাইমও দেখবেন প্রায় রাত 2টো বাজে। এবং মানে আমি চেষ্টা করবো আপনাদের লাইভ মার্কেটে কিছু ভিডিও যদি বানানো যায়, কারণ আমি তখন তো জবে থাকি, সেই জন্য আমি কিন্তু ওই সময়টাতে মানে আমার পার্সোনাল হয় ট্রেডিং এ থাকি বা জবে থাকি। তো আমি নতুন করে না মানে ওই সময়টাতে আপনাদের জন্য ভিডিওটি করে উঠতে পারি না। চেষ্টা করব যদি ওই সময় কোনো ভিডিও আপনাদের জন্য বানানো সম্ভব হয়ে থাকে। আশা করি আপনারা আজকের এই ভিডিওটা দেখুন, বুঝুন, এবং যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে ফার্স্ট টাইম পৌঁছে। Thank you everyone. Thank you for watching this video.